বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একই সাথে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি আসলে ছেড়ে চলে গেছেন আমাদের। তার যে চলে যাওয়াটা দেশের ওপর, দেশের জনগণের ওপর, দলের ওপর, যদি এই মুহূর্তে বিএনপির কথা বলি, বিএনপির অন্যতম ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান, তার ওপর ব্যক্তিগতভাবে যদি কেমন প্রভাব আসবে বলে মনে করছেন? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৬ থেকে ২০২৫ এই সময়টা কিন্তু আমরা বেশ গুরুত্বপূর্ণভাবে দেখছি। তিনবারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমি ছোটবেলা থেকে কিন্তু দেখে আসছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তার এই যে চলে যাওয়া, সেটা তো অবশ্যই অপূরণীয় ক্ষতি। সেই ক্ষতি আমরা কিভাবে পোষাবো সেটা সামনের দিনই বলে দিবে। তবে একটি দলকে ধরে রাখা, দলকে এগিয়ে নিয়ে যাওয়া, দলের যে পথ চলা, সেই পথ চলা তো কখনো স্বাভাবিক হয় না। অনেক অস্বাভাবিকতা আসে, অনেক কাঁটা থাকে। তো তিনি যেহেতু শুরু থেকে দলের একদম সেই তিনবার প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন, দলকে তিনি আগলে রেখেছেন, ফলে তার যে অভিজ্ঞতা সেটা দিয়ে তিনি দলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে আগলে রেখেছেন, এখন যিনি দায়িত্ব নিয়েছেন বা নিবেন আমাদের তারেক রহমান, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেইটা তার জন্য কিছুটা হলে তো চ্যালেঞ্জিং হবেই। কারণ বিএনপি তো ছোট কোনো দল নয়, বাংলাদেশের বৃহত্তম একটি বড় দল। সেই দলের অনেক সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, অনেক ঝামেলা থাকবে। সেগুলো কাটিয়ে সামনের দিকে পথ চলা, সেটা খুব বেশি চ্যালেঞ্জিং ওইভাবেও হবে না। কারণ তিনি তো দলের সাথে শুরু থেকেই আছেন এবং দলের বিজ্ঞ প্রজ্ঞাবান রাজনীতিবিদরা রয়েছেন, তারা তাদের সহযোগিতায়, নানা পরামর্শে তিনি হয়তো দলকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু তার এই যে চলে যাওয়া, সেইটা শুরুতেই বললাম যে এই ক্ষতি আসলে পোষানো নয়। তারেক রহমানের একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে পোস্ট আসলে বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পরে তিনি আসলে পোস্ট করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে তার যে খারাপ লাগার জায়গাটা, পাশাপাশি সামনের যে সংশয়ের জায়গাটা, সে কথা তিনি বলছিলেন। তবে এর পাশাপাশি নেট দুনিয়া আরও একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বেগম খালেদা জিয়ার জানাজার যে আয়োজনটা ছিল, সেই আয়োজনে তারেক রহমানের যে বক্তব্যটুকু ছিল, সেখানে তিনি আসলে একজন সন্তান হিসাবে মায়ের জানাজায় যেরকম বক্তব্য দেয়া লাগে বা যেভাবে দিতে হয়, সেরকম একটা বক্তব্য তার কাছ থেকে আমরা দেখেছি। কোনো ধরনের রাজনৈতিক আলাপ বা কোনো ধরনের বক্তব্য ছিল না। এটা খুব প্রশংসা পাচ্ছে নেট দুনিয়ায় আর কি। আমরা একটু পেছনে যাই, সেটা হচ্ছে উনি যখন দেশে ফিরলেন ২৫ ডিসেম্বর তিনি ফিরলেন ১৭ বছর পরে। আপনার ৩০০ ফিটে উনি যে কথা বললেন, সেখানে উনি ফিরলেন কিন্তু ১৭ বছর পরে, আর বক্তব্য রাখলেন ১৭ মিনিট। আপনি খেয়াল করেছেন এই ১৭ মিনিটে উনি কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে, কোনো একটি রাজনৈতিক দলের নাম তিনি নেননি। তিনি কি চেয়েছেন? তিনি চেয়েছিলেন যে আমরা সবাই মিলে দেশটাকে গড়ব এবং সেই দেশটাকে গড়ার জন্য যেভাবে কাজ করা দরকার, যেভাবে আমাদের চলা দরকার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, উনি একা চলতে চান। এবং উনি লাস্টে বক্তব্য দিয়েছিলেন কি, যে উই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার মতো আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবার আপনার যে আলোচনা করছিলেন, দেখেন উনি তো একজন মা হারিয়েছেন, উনি এর আগে উনি ভাই হারিয়েছেন, তার আগে উনি বাবা হারিয়েছেন। খালেদা জিয়া তিনি যখন জীবিত ছিলেন, তিনি তখন স্বামী হারিয়েছেন, তিনি তখন ছেলে হারিয়েছেন। তারেক রহমানকে তিনি এক হিসেবে হারিয়ে ফেলেছিলেন, কারণ দেশে তাকে পাওয়া যায়নি, তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল তখনকার সেই সময় পরিস্থিতি। ফলে আজকে তার মায়ের মৃত্যুর পর তিনি সাধারণত যে কথা বলেন, একদম ছোট, উনি বেশি কথা বলেননি। যে কথাটা আমি আমার মায়ের মৃত্যুর পরে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমার গ্রামবাসীর উদ্দেশ্যে, ঠিক তারেক রহমান একজন সাধারণ মানুষের মতো তিনিও তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং আমরা যেটা বলি যে আমার মায়ের কোনো অন্যায়, কোনো অপরাধ থাকলে ক্ষমা এই যে তার এই মার্জিত বক্তব্য, সেটা ওই আয়োজন ছাড়াও তার যে ওভারঅল যদি আমরা দেখি আর কি, সেটা কি আসলে একটা বুদ্ধিদীপ্ত রাজনীতি কিনা, এবং এই বুদ্ধিদীপ্ত রাজনীতি আসলে আমরা চাচ্ছি কিনা যে সামনে নির্বাচনে আমরা এই প্রত্যাশা বা আশা ভরসা যে মানুষের, যে এমন একটা দল আসুক বা এমন কেউ ক্ষমতায় বসুক যে আসলে দেশ পরিচালনা করার ক্ষেত্রে ওই বুদ্ধিদীপ্ততার জায়গাটা বা হচ্ছে নতুনত্ব নিয়ে আসার যে ব্যাপারটা, ওই সেকেলে যে ব্যাপারটা, অনেক লম্বা সময় ধরে বক্তব্য দেওয়া বা অনেক কিছু নিয়ে আলোচনা করা, তাহলে নতুন পরিবর্তন কি আসলে দেখতে পাচ্ছি? নতুন পরিবর্তন আপনি যদি ধরেন, তাহলে ওনার বক্তব্য দিয়েই ধরেন না কেন। যখন রাজনীতিবিদরা কথা বলা শুরু করেন, তখন আসলে নানা বিষয়ে কথা বলেন এবং তাদের বক্তব্য জুড়ে দিক নির্দেশনার পরিবর্তে আপনি খেয়াল করবেন সেখানে অন্য রাজনৈতিক দলের সমালোচনায় বেশি থাকে। কিন্তু তিনি আসার পরে যখন কথা বলেছেন, কয়েক জায়গায় তিনি কথা বলেছেন, সেখানে কোনো একটি দলের বিষয়ে কোনো সমালোচনা তিনি করেছেন? তিনি করেন নাই। সবসময় তিনি বলতেছেন যে আমরা একসাথে এগিয়ে যাব। আমরা আসলে একটু বিএনপিকে রেখে যদি অন্যান্য রাজনৈতিক দলের দিকে যাই, এই মুহূর্তে মোটামুটি নেট দুনিয়ার সব থেকে আলোচিত বিষয় যেটা, বেগম খালেদা জিয়ার ওই মৃত্যুর পাশাপাশি বা ওই খবরটার পাশাপাশি জামায়াতের সাথে এনসিপির যে জোট, এবং এটা রীতিমতো একটা বিশাল পরিবর্তনও বটে। বা নির্বাচনের আগে হুট করে এই পুরো ব্যাপারটা
পুরো নির্বাচনের যে আমেজটা সেটাকে একটা অন্যদিকে টার্ন করে নিয়ে গট গেছে। ইউর পয়েন্ট। দেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ইতিহাস সাক্ষী আছে। ধরেন 1996 সালের কথা, আমি ধরলাম 96 সালের কথা বলি, তখন তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম তারা কিন্তু জোট হয়ে আন্দোলন করেছিল। দেখেন, আবার 2001 সালে কিন্তু বিএনপি এবং জামাত জোট হয়ে নির্বাচন করেছিল। এখন যেটা হচ্ছে, হ্যাঁ, এনসিপি একটি রাজনৈতিক দল, তারা শুরু থেকেই যেভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিল, নিউ সেটেলমেন্টের কথা বলেছিল, মানুষকে স্বপ্ন দেখিয়েছিল দেশটাকে তারা নতুনত্বের দিকে বা আধুনিকতার দিক থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই জায়গাতে আমরা কিন্তু আশ্বস্ত হয়েছিলাম যে হ্যাঁ, আমরা একটা ভালো দল পেয়েছি যারা তরুণ প্রজন্মের কথা বলে, নতুন প্রযুক্তির কথা বলে, কর্মসংস্থানের কথা বলে। সেই জায়গাটা থেকে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা কিন্তু ঠিক সেই পুরনো পথে আবার হাঁটছে। কিভাবে হাঁটছে? জোট করছে। কাদের সাথে জোট করলো? জামায়াত ইসলামের সাথে জোট যদি করলো। তারা বলার চেষ্টা করছিল যে এনসিপি নাকি তাদের নীতিগত যে জায়গাটা বা আদর্শের জায়গাটা, সেখানে তারা আসলে স্থিতিশীল থাকবে শুধুমাত্র এই নির্বাচনে মানে লড়াই না, প্রক্রিয়ার দেখেন জন্য। আপনি জেএনজি কিনা, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? এখন এটাকে বলা হচ্ছে রাজনৈতিক জোট অথবা নির্বাচনী জোট। আদর্শিক নাহিদ ইসলাম বলতেছেন এটা আদর্শিক কোনো জোট নয়। এখন ধরেন যে জায়গাটাতে এনসিপি প্রার্থী দিবে সেখানে জামাত ইসলামী নির্বাচনে প্রার্থী দেবে না, আবার যেখানে জামাত ইসলামী প্রার্থী দিবে সেখানে এনসিপি প্রার্থী দেবে না। তাহলে এনসিপির যে ভোটটা, সেই ভোটটা এনসিপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা ভোটটা কাকে দিবে? তারা ভোটটা দিবে জামাতকে। তাহলে আপনি তার ভোটটা জামাতের পক্ষে যাচ্ছে, তাহলে এখানে কিভাবে রাজনৈতিক জোট এবং নির্বাচনী জোট বলবেন আপনি? এটা তো অবশ্যই এনসিপির যে আদর্শ, সেই আদর্শ তাহলে মিলে। একজন প্রার্থী যদি আমরা একবারে ধরেই বলি, তাসনিম জারা, যিনি কিনা এনসিপির একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন, তিনি কিন্তু এই ঘটনার পরপরই, যদি আসলে তিনি স্পষ্ট করে বলেননি যে আসলে এই কারণেই কিনা বা এইরকম কিছু কিনা, বাট তিনি একটা বিষয় বলেছেন, তার পোস্টটা যদি আমি আপনাকে একটু বের করে দেখাই। তাসনিম জারা তার পোস্টে বলার চেষ্টা করেছেন যে তিনি তার জায়গা থেকে যেই নীতির কথা তিনি বলেছিলেন, যে তিনি তার জায়গাতে সবসময় স্পষ্ট থাকবে দেশের জন্য, তাহলে আসলে ব্যাপারটা কি এরকমই দাঁড়াচ্ছে কিনা যে জোটের কারণে এনসিপি তাদের আদর্শগত জায়গা থেকে হয়তো কিছুটা কম্প্রোমাইজ করছে বা কোনো কিছু হয়তো স্যাক্রিফাইস করছে, যেটা অ্যাজ এ প্রার্থী তাসনিম যারা হয়তো ব্যক্তিগতভাবে সেটা পছন্দ করেনি বা নিতে পারেনি, নাকি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চর্চা হচ্ছে যে এই পুরোটাই আসলে একটা বিশাল বড় প্ল্যানের অংশ, আলটিমেটলি স্বতন্ত্রভাবে দাঁড়ালেও পরবর্তীতে দলে নিয়ে নেওয়ার যে প্রক্রিয়া আমরা পূর্বে দেখেছি। আপনি যে যুক্তি দেখাচ্ছেন এটা উড়িয়ে দেওয়া যায় না। আসলে আমরা এরকম প্ল্যান তো দেখেছি, প্ল্যান বি, প্ল্যান সি, এরকম আমরা দেখেছি। তবে ডাক্তার তাসনিম জারা বা তাসনুবা জেবিন, ওনারা কিন্তু পড়াশোনা করেছেন একেবারে পাশ্চাত্য, ওই জায়গা থেকে পড়াশোনা করেছেন। তারা এই যে নতুন বন্দোবস্তের কথা আমি শুরুতে বললাম, নিউ সেটেলমেন্ট, ওই জায়গাটায় তারা কাজ করবেন বলেই কিন্তু তারা এনসিপিতে এসেছিলেন, নতুনভাবে দেশটাকে গড়ে তুলবেন। এখন আদর্শের কথা আপনি বলেছেন, এখন তাসনিম জারার সাথে জামায়াতের হয়তো আদর্শগত মিল তাসনিম জারা খুঁজে পাচ্ছেন না। ফলে তারা যে স্বপ্ন দেখেছিলেন, এনসিপি সবাই মিলে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তার চূর্ণ বিচূর্ণ হয়েছে, এটা নিশ্চিত করে বলা যায়। কেন বলা যায়? কারণ তিনি দল থেকে বেরিয়ে গেছেন। সামান্থা দল থেকে বেরিয়ে এখনো যাননি, কিন্তু তিনি কিন্তু এই যে জামাতের সাথে যে জোট, সেটার পক্ষে তিনি নন। তাসনুবা জেমিনের কথা বলেন, তিনি স্ট্যাটাস দিয়েছেন, তারাও কিন্তু যে এনসিপি যেভাবে তারা চেয়েছিলেন সেই জায়গাটায় তারা নেই। তারা সবাই মিলে এই যারা মানে প্রগতিশীল এবং নতুন এনসিপির কথা বলছেন, তারা কিন্তু নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলেন, সেখানে তারা ব্যাপারটা বোঝার চেষ্টা করেছেন। নাহিদ ইসলাম তাদেরকেও একই কথা বলেছেন, এটি একটি রাজনৈতিক জোট, এটি একটি নির্বাচনী জোট, আদর্শিক দিক থেকে আমরা আগে জায়গায় আছি, কিন্তু সেই কনভিন্স তারা কিন্তু কনভিন্স হননি। তাসনিম যারা বলেন, তাসনুবারা বলেন, ওনারা কিন্তু কনভিন্স হন নাই, ওনারা কনভিন্স না হয়ে কিন্তু বেরিয়ে গেছেন। তাসনিম যারা যখন হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার আগে একটা হচ্ছে তিনি ফান্ডিং কালেক্ট, যেটাকে বলে ক্রাউড ফান্ডিং, যেটা আর কি, তো সেটা তিনি করার পরে যখন আবার মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক একদিন বা 2 দিন আগেই তিনি যখন আবার পোস্ট করে জানান যে তিনি এনসিপিতে আর নেই, তো তিনি নিচে 2টা জিনিস উল্লেখ করেছেন যে যারা যারা সেই ক্রাউড ফান্ডিং এ টাকা পাঠিয়েছিলেন, যদি কেউ চান বা যদি কেউ মনে করেন যে সেটা আসলে আপনারা ফেরত নিতে চান, যেহেতু আমি এনসিপির সাথে নেই, তো সেটা কিন্তু এখন পর্যন্ত আসলে ওইভাবে আমি দেখিনি, অ্যাটলিস্ট নেট দুনিয়ায় বা অন্তর্জালে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করিনি যে তাসনিম যারা সেভাবে টাকা কাউকে ফেরত পাঠাচ্ছে বা কেউ চাইছে। এটা কি একটা মানে এনসিপির জন্য একটা প্রভাব কিনা, যে এনসিপির হয়ে একজন প্রার্থী ফান্ড মানে ক্রাউড ফান্ডিং করলো, এনসিপি ছেড়ে দেওয়ার পরেও আসলে আলটিমেটলি এমন না যে তার সেখান থেকে ব্যাক দেওয়া লাগছে বা সেভাবে আসলে আলটিমেটলি পুরোটা প্রার্থী হিসেবেই ছিল, এটা আসলে কিভাবে?
উনি তো এনসিপিতে থাকা অবস্থায় কিন্তু ফান্ডিং হয়েছে, ওনার কাছে টাকা এসেছে কত 47 লাখ টাকা, 47 লাখ টাকা। এরপরে আর উনি নেননি টাকাটা। যখন উনি এনসিপি ছেড়ে দিয়েছেন, প্রশ্ন আসতেই পারে তাহলে এনসিপির উনি থেকে টাকা নিয়েছেন, যে যারা কর্মী সমর্থক যারা তাকে টাকা দিয়েছেন তখন তিনি এনসিপিতে ছিলেন বলেই তিনি টাকাটা নিতে পেরেছেন, এখন তিনি এনসিপি থেকে বেরিয়ে গেছেন। এনসিপি থেকে তিনি কেন বেরিয়ে গেছেন সেটা তিনি একদম পরিষ্কারভাবে আপনার নেট দুনিয়া বলেন, গণমাধ্যম বলেন, সবখানে তিনি পরিষ্কার করেছেন যে আদর্শগত জায়গা থেকে মিল না পায় তিনি চলে আসছেন এবং তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন। এবং তিনি বলেছেন যারা এনসিপি, আমি এনসিপিতে ছিলাম, আমাকে ভালোবেসে টাকা দিয়েছেন, ফান্ডিং করেছেন, তারা যদি চান তাহলে সেই টাকা তিনি ফেরত দিতে রাজি আছেন। এনসিপিতে আসার আগে কিন্তু উনি ফেসবুকে উনি কিন্তু অনেক কথা বলতেন, হ্যাঁ, স্বাস্থ্য বিষয়ক অনেক কথা বলতেন, ফলে তার কিন্তু একটা ভক্ত, অনুরাগী, কর্মী, সমর্থক অনেক আগে থেকে কিন্তু দাঁড়িয়েছিল। ফলে তিনি এনসিপি থেকে বেরিয়ে আসছেন, সেটা খুব বেশি প্রভাব পড়বে না বলে মনে করি আমরা এবার যদি একটু মাহফুজ আলমের একটা যদি পোস্ট দেখায়, যিনি কিনা হচ্ছে বিগত যে সরকার, ফ্যাসিস্ট সরকার যখন নামানো যে আন্দোলন, সেই আন্দোলনে অন্যতম একজন মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজে। তো তার এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান যেটা খুবই খুবই ঘোলাটে মনে হচ্ছে আর কি। তিনি নমিনেশন নিচ্ছেন না বা প্রার্থী কোনো মানে কোনো আসলে দাঁড়াচ্ছেন, নির্বাচন করছেন না, একই সাথে এনসিপির সাথেও আসলে তিনি কানেক্টেড না, কিন্তু তিনি কিন্তু উপদেষ্টা থেকে আসলে কিছুদিন আগে পদত্যাগও করেছেন। বুঝতে পেরেছি ঘটছে আসলে ব্যাপারটা। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দুজনেই কিন্তু সরকারের উপদেষ্টা ছিলেন। মাহফুজ আলমকে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান কিন্তু মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন, একেবারে বিশ্বমঞ্চে তিনি পরিচিত হয়েছিলেন। ফলে আমরা তো ভেবেছিলাম তিনি অবশ্যই নির্বাচন করবেন। এবং ওই যে শুরুতেই বললাম, নিউ সেটেলমেন্ট, নতুন রাজনৈতিক বন্দোবস্তরও পথিকৃৎ তাকে বলা হচ্ছিল যে তিনি একটা কিছু করে ফেলবেন। আমরা তো আশা করেছিলাম তিনি নির্বাচন করবেন, ভোটে লড়বেন। এবং আসিফ মাহমুদ খুব সম্ভবত 10-এ হচ্ছে কিছুদিন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, তিনি কিন্তু মানুষের কাছে গিয়েছেন, নিজের কথা বলেছেন। ফলে মাহফুজ আলমের এবং আসিফ মাহমুদ দুজনেরই মানুষের বড় প্রত্যাশার জায়গা ছিল। তারা যেহেতু সরকার থেকে বেরিয়ে আসার অর্থই ছিল যে তারা নির্বাচনে দাঁড়াবেন এবং ভোট করবেন এবং ভোটে জিতে আসবেন। কিন্তু এই জায়গাটায় আমরা অনেকটা হতাশ হয়েছি। কারণটা কি, তারা কিন্তু দুজনের কেউই শেষ পর্যন্ত নির্বাচন লড়ছেন না। কেন লড়ছেন না এই প্রশ্ন তো আছে। এইগুলো নানা রকম জটিল সমীকরণ, সেগুলো আমি বলার চেষ্টা করব। আসিফ মাহমুদ নির্বাচনে লড়ছেন না, ঠিক আছে, তিনি কিন্তু এনসিপিতে যোগ দিয়েছেন। এর আগে আসলে কিন্তু তিনি কোনো দলে ছিলেন না। তবে ভাবা হচ্ছিল তারা কি আসিফ মাহমুদ বা মাহফুজ আলম কি বিএনপিতে যাবেন কিনা, জামায়াতে যাবেন কিনা, এরকম অনেক কথা হচ্ছিল। কিন্তু সব কিছু দেখলাম যে আসলে রাজনীতি, যে বললাম রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, ইতিহাস সাক্ষী থাকে। সেই জায়গাটাকে সাক্ষী রেখে বলে রাখা হচ্ছে যে আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন, তিনি নির্বাচনে লড়বেন না। তবে এনসিপির নির্বাচন পরিচালনা যে কমিটি, সেই কমিটির মুখপাত্র হিসেবে তিনি থাকবেন। হতাশার কথা হচ্ছে যে আসিফ মাহমুদ তো কোনো একটা দায়িত্ব পালন করছেন, কিন্তু মাহফুজ আলম কিন্তু এখন পর্যন্ত কোনো দলে বা কোন নির্বাচনী কোথাও কিন্তু তার অংশগ্রহণ নেই। ফলে তাকে স্পষ্ট ব্যাপারটা আর কি, তিনি কি করতে যাচ্ছেন, গণ অধিকার ছেড়ে বিএনপিতে যাচ্ছেন রাশেদ খান। তো এই যে চলে যাওয়াটা, সেটাকে আসলে খুব ডিফারেন্ট রিয়াকশন পাওয়া যাচ্ছে কমেন্টে। কেউ ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে, আবার কেউ হচ্ছে তার এটা খুব গোপন কৌশল বলে মনে করছেন, অনেক মন্তব্য করছেন। দেখেন, এটা তো রাজনৈতিক বললাম না, জটিল সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণ নির্বাচনের আগে এসে না, সকল সমীকরণ না একটা জায়গায় এসে মিশে যায়। হ্যাঁ, সমীকরণ নানা রকম থাকবে, নানা রকম কথাবার্তা থাকবে, সেগুলো একটা জায়গায় এসে ঠিকই মিশে যায়। সেটা কখন মিশে যায় জানেন? নির্বাচনের ঠিক আগে। ধরেন আমাদের নির্বাচন 12ই ফেব্রুয়ারি, তার আগে, তার এই জানুয়ারির আগেই, মানে তারা সবাই কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এতদিন তারা নানা রকম কথাবার্তা বলেছে, আমরা শুনেছি। বিষয়টা হচ্ছে যে ধরেন 5 আগস্ট পরবর্তী যে সিচুয়েশন, তারপরে একটা সিচুয়েশন চলছিল, একটা সমীকরণ আমরা বুঝতে পারছিলাম। কিন্তু দেখা গেল যে ওসমান হাদি মৃত্যুর পরে রাজনৈতিক সমীকরণ আবার বদলে গেল। তখন আরেকটা সমীকরণ তৈরি হলো। এরপরে তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরলেন, নতুন আরেকটা সমীকরণ তৈরি হলো। মনে হচ্ছে যে রাজপ্রাসাদ এবং রাজপথ সবই মনে হচ্ছে বিএনপি বুঝি রাজপ্রাসাদও পেয়ে গেল, আবার রাজপথও পেয়ে গেল। জামাত মনে হচ্ছিল কিছুটা কোণঠাসা হয়ে যাচ্ছিল। ফলে জামাত আবার কি করলো দেখেন, তারা আবার কি করলো, আবার জোট করলো। তাদের যে 8 দলীয় জোট ছিল, সেই 8 দলের সাথে আবার এনসিপি যুক্ত হলো, এলডিপি যুক্ত হলো। কিন্তু ফলে তারা এখন 10 দলীয় জোট। তারা আবার 10 দলীয় জোটের ঘোষণা দিয়ে তারা আবার ওই যে রাজপ্রাসাদ এবং রাজপথের আন্দোলনে তারাও মোটামুটি বিএনপিকে জানান দিল যে না, আমরা কিন্তু এসে গেছি, আমরাও তোমাদের সাথে পথে আছি। এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ঠিক হচ্ছে না, এরকম তারা বোঝানোর চেষ্টা করছে। এখন বিএনপির সাথে জোট করলো, বিএনপির জোটটা একটু আগে হলো। বিএনপির সাথে জোট করেছে গণ অধিকার পরিষদ, আপনার গণসংহতি, আপনার নাগরিক ঐক্য, আপনার মাহমুদুর রহমান মান্নার দল এবং অনেকগুলো দল মিলে তারা একটা জোট করেছে। এদিকে 8 দলের সাথে ইসলামী ঐক্য জোট, জামাত ইসলামী, লাস্টে যোগ হলো কে, এবি পার্টি, এলডিপি, এরা তো যোগ হলেই। ফলে
ভোটের যে হিসাব, সেই হিসাবে দেখা যায় যে জামাত ইসলাম, আমরা সবসময় বলে থাকি তাদের সুশৃঙ্খল একটা ভোট ব্যাংক রয়েছে, একদম ধরেন কথার কথা বোম মারলেও সেই ভোটগুলো কখনো ছুটে আসে না। তাদের ভোট ব্যাংকের সাথে এই যে ভোট ব্যাংক, সেই বিএনপির যারা ঘরনা যারা একসাথে হলো, সেই ভোট ব্যাংক কতটা ভোটের দিন ঠিক থাকবে, সেটাই এখন প্রশ্ন। তবে নেট দুনিয়া আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে এনসিপিকে 30টি আসন ছেড়ে দেওয়ার কথা বলেছে জামায়াত। তবে এখন পর্যন্ত জামায়াতের নির্বাচনী ইতিহাসে অ্যাটলিস্ট 18টার বেশি আসন তারা পায়নি। তো সেই জায়গায় একটা ডিফারেন্ট টাইপের গুঞ্জন শোনা যাচ্ছে যদিও। বাট আমরা একটু এবার এই পোস্টটা বা এই আলোচনাটা করতে চাই রুমিন ফারহানার। যদি দেখেন তাকে আসলে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং এখানে আসলে দলীয় সিদ্ধান্ত হিসাবে পুরোটা বলা হয়েছে। বাট তবু আসলে এইটা করার পেছনে আসলে দলই করেছে, তারাই ভালো জানে। তা তো অবশ্যই। বাট কেমন প্রভাব পড়তে পারে নির্বাচনে? তিনি কিন্তু স্বতন্ত্র থেকে আবার নির্বাচনে দাঁড়িয়েছে বা করছেন। রাজনৈতিক যে জোট, হ্যাঁ, জোট তো থাকবে। এখন জোটে আপনি কাউকে না কাউকে জায়গা দিতে হবে, কাউকে জায়গা দিতে হলে কাউকে জায়গা আবার ছেড়ে দিতে হয়। ফলে ব্যারিস্টার রুমিন ফারহানার যে আসন, সেই আসনে জোটের প্রার্থীকে বিএনপি মনোনয়ন দিয়েছে, তিনি ধানের শেষে নির্বাচন করবেন। এখন গত 17 বছর ধরে আমরা দেখেছি, আপনিও দেখেছেন যে রুমিন ফারহানার ভয়েস কতটা বিএনপির পক্ষে ছিল। হ্যাঁ, উনি তো বিএনপির মানুষ। উনি টেলিভিশন বলেন, গণমাধ্যম, পত্রপত্রিকা, যখন আসলে বিএনপির কথা বলার লোক নেই, তখন কিন্তু উনি ব্যাপক কথা বলেছেন এবং বিএনপির পক্ষে অনেক কথা বলেছেন। কথা বলাটা স্বাভাবিক। এখন উনার স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল উনি নির্বাচন করবেন, উনি এমপি হবেন। সেই জায়গাটা যখন ওনাকে দেয়া হলো না, উনি স্বতন্ত্র নির্বাচন করছেন। এখন বিএনপি একটি বড় দল, সেই বড় দলে তো আপনার ডেমোক্রেসি থাকতে হবে, আপনার গণতন্ত্র থাকতেই হবে। সেই গণতন্ত্র টিকে রাখতে হলে তো দুই একজন যদি রুমিন ফারহানা এরকম চলে যায়, সেক্ষেত্রে দলের খুব বেশি একটা এই যে একটা কমেন্ট দিয়ে শেষ করব। কমেন্টটা হচ্ছে যে দেখেন যে চিন্তার কারণ নাই, আবার পাস করতে পারলে পুরস্কার দিয়ে বরণ করে নিবে, মানে এমনটা মানুষজন মনে করছে। আসলে কি তাই? এমনটা হতে পারে? এমন ইতিহাস আছে। আপনি একটু পেছনের দিকে গেলেই দেখবেন যে ধরেন আওয়ামী লীগ থেকে বা বিএনপি থেকে বেরিয়ে গেছে এমন অনেক নেতা, তারা স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়েছেন, পরে আবার দলে নিয়ে 1-2 মাস পরে তাদেরকে আবার দলে ভিড়িয়েছেন, তারা আবার দলে ফিরতে পেরেছে। ফলে ওই জায়গার ইতিহাস থেকে, ওই যে বললাম যে ইতিহাস, ওই ইতিহাস থেকে আমরা ধরে নিতেই পারি তিনি যদি বিজয়ী হয়ে আসেন, জয়ী হন, তাহলে হয়তো তাকে দল ফিরিয়ে নিতেও পারে, আবার নাও নিতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসলে এমন, আপনি যেমনটা বলছিলেন যে বোঝা যাচ্ছে না, এক সময় এক দলের কাছে মনে হচ্ছে বল পাস হচ্ছে, আবার একই সাথে নেট দুনিয়ায় আলোচনা চলতেই থাকবে, চলছে। তবে আমাদের আজকের মতো এখানেই শেষ করি, কি বলেন? শেষ করা যায়, আলোচনা চলবে, আরও চলতে থাকবে, সংকট থাকবে, সংকট উত্তরে আমরা সমাধানের দিকে এগিয়ে যাব, আমরা এটাই চাই।